আমি শায়লা আহমেদ লোপা। আপনাদের মাঝে এসেছি কিছু কথা বলার জন্য। এখন থেকে সময় সময় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, বিভিন্ন মানুষকে নিয়ে কথা বলবো। আমাদের শ্রদ্ধাভাজন মানুষ, আমাদের বিজ্ঞজন, সমাজের চিন্তক, বুদ্ধিজীবী সবাইকে নিয়ে কথা বলবো। মুক্তিযোদ্ধা, বাংলাদেশ, কৃষক, শ্রমিক, ছাত্র সবাইকে নিয়ে কথা বলবো। আমি আশা করব আমার কথা হয়তো যতটুকুনি বলবো আপনাদেরকে কিছুটা হলেও আমি সাড়া জাগাতে পারবো বা আপনাদের চিন্তা আম, ক্ষেত্রটা তৈরি করতে পারবো। সেই জন্যই আমি এসেছি। আজকে আমি গতকালের গত 11 তারিখে 10 তারিখে আম, উম, গ্রেফতার হয়ে গেলেন বীর মুক্তিযোদ্ধা, অর্থনীতিবিদ এবং সমাজের একজন চিন্তক, গবেষক, ডক্টর আবুল বারাকাত। আমি আজকে ডক্টর আবুল বারাকাতকে নিয়ে একটু কথা বলতে চাই। আমি মাঝে মাঝে একটু দেখে দেখে বলবো, কারণ উনার এত কাজ যে আসলে না দেখে আমি ভুল বলতে চাই না। বারাকাত হচ্ছেন, ডক্টর আবুল বারাকাত নিয়ে আমার প্রথমেই যে যে কথাটা মাথায় আসলো, ডক্টর আবুল বারাকাত যিনি ভয় পান না। তিনি সব সময় মুক্তিযুদ্ধের পক্ষে, প্রগতিশীলতার পক্ষে, বাংলাদেশের পক্ষে একজন মুক্তিযোদ্ধা হিসেবে, একজন সমাজের চিন্তক হিসেবে, একজন গবেষক হিসেবে উনি সব সময় ন্যায়ের পক্ষে ছিলেন, বাংলাদেশের পক্ষে ছিলেন, যে বাংলাদেশটা তারা নিজেরা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জন করেছিলেন। উনি সব সময় সেই আদর্শ চেতনাকে ধারণ করে সেই পক্ষে ছিলেন। বন্ধুরা, কিছু কিছু মানুষ রাষ্ট্র চালায় না, কিন্তু রাষ্ট্রের বিবেক হয়ে ওঠে। তারা সরকারের অংশ নন, কিন্তু সরকার যখন ভুল পথে হাঁটে তখন তারা বলেন এ পথটি সঠিক নয়। এমনই একজন মানুষ ডক্টর আবুল বারাকাত। তিনি একজন শুধু অর্থনীতিবিদই নন, তিনি একজন মুক্তিযোদ্ধা, শিক্ষক, সমাজ বিশ্লেষক এবং সত্যের পথের সৈনিক, যিনি ভয় পান না, যিনি কাগজের ভাঁজে ভাঁজে অন্যায়ের ইতিহাস লিখে যান। তিনি বলেন, দেখো, এই ইতিহাস তোমরাই ছিলে, কিন্তু তুমি চোখ বন্ধ করেছিলে। আবুল বারাকাত, ডক্টর আবুল বারাকাত, বীর মুক্তিযোদ্ধা আবুল বারাকাত, অর্থনীতিবিদ আবুল বারাকাত সেরকমই একজন মানুষ। ডক্টর আবুল বারাকাত তার গবেষণায় দেখিয়েছেন, বিভিন্ন সময় তিনি বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করেছেন। তিনি তার গবেষণায় দেখিয়েছেন যে বাংলাদেশের ধর্মীয় মৌলবাদ শুধু একটি বিশ্বাসের ধারা নয়, এটি একটি রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রকল্প। 2005 সালে তিনি একটি বই, 5 সালে থেকেই তিনি বলে আসছেন, মাদ্রাসা, ওয়াকফ, জাকাত, ইসলামী ব্যাংকিং এসবের মাধ্যমে প্রতি বছর বন্ধুরা 20,000 কোটি টাকা জমা হয় মৌলবাদী সংগঠনগুলোতে। সেই অর্থ 20,000 কোটি টাকা প্রতি বছর চলে যায় ইসলামী জঙ্গিবাদের নামে এইসব সংগঠনগুলোর হাতে। এই অর্থ দিয়ে গড়ে উঠেছে বিশাল এক নতুন শ্রেণী, যারা অর্থের মালিক, সংগঠনের মালিক এবং এখন রাজনীতিরও অংশীদার। এই কথাটা কিন্তু উনি আজকে বলেন, সেই 2005 সাল থেকে তারও আগে থেকে উনি গবেষণা করে এগুলো বের করেছেন, তথ্য উপাত্ত দিয়ে এবং বিভিন্ন ইনফরমেশন জোগাড় করেই কিন্তু উনি এই এই আম, তথ্যগুলো আমাদের মাঝে তুলে ধরেছিলেন। কিন্তু বর্তমান বাংলাদেশের দিকে তাকালে কিন্তু আমরা এটা মিল পাই। তিনি বলেছেন এই শ্রেণীর ধর্মের নামে তৈরি করেছে এক বিকল্প পুঁজিবাদ, যার ভিত নেই মানবতায়, যার ভিত নেই গণতন্ত্রে। এটাই তার গবেষণার সাহস। তিনি দেখিয়েছেন কিভাবে রাষ্ট্র মৌলবাদকে পরোক্ষভাবে প্রশ্রয় দিয়ে যাচ্ছে। তিনি আরো বলেছেন, আমরা আমাদের সন্তানের কল্পনা, মানসিকতা সবকিছুকে ধর্মের খাঁচায় বন্দি করে ফেলছি। আপনি যদি গত 11 মাসের বাংলাদেশের দিকে তাকান, আমরা কি দেখতে পাই? আমাদের বাচ্চারা, আমাদের ছাত্ররা, আমাদের তরুণ সম্প্রদায়, মনে হয় না যে ওনার কথাগুলো অক্ষরে অক্ষরে ফলে গেল? আমাদের বাচ্চাদের মাথায় এই যে ধর্ম,
এই যে ধর্মে ধর্মে হানাহানি, একটা সংখ্যায় বেশি ধর্মের মানুষ, মুসলমান ধর্মের মানুষ আমরা বড়, মুসলমানরা ছোট, ধর্ম নিয়ে যে এই যে একটা একটা অদ্ভুত একটা ভুল তথ্য বাচ্চাগুলোর মাথায় ঢুকে গেছে। একদম মনে হয় না উনি বলেছিলেন যে আমরা আমাদের সন্তানদের কল্পনা, মানসিকতা সমস্ত কিছুকে ধর্মের খাঁচায় বন্দি করে ফেলছি। তিনি এই উগ্রবাদ, মৌলবাদ, জঙ্গিবাদ এবং তার সাথে পুঁজির যে বিনিয়োগ, অর্থ যোগান, অর্থের যে বিনিয়োগ ইসলামী সংগঠনের নামে জামাত করছে, সেটা কিন্তু উনি 2005 সালেই আমাদের মাঝে উনি আমাদেরকে তথ্য উপাত্ত তার গবেষণার মাধ্যমে দিয়ে আমাদেরকে জানিয়েছেন। এবং তিনি মজার ব্যাপার আরো কাজ করেছেন হিন্দুদের অর্পিত সম্পত্তি নিয়ে। মানে এই যে কাজগুলো উনি করে গেছেন, মানে আমি আজকের দিনে বুঝতে পারি উম, উনি যে গ্রেফতার হয়ে গেলেন, কেন হলেন। আমি সে প্রসঙ্গে আসছি। প্রথমে আমি ওনার কাজ নিয়ে বলবো, যেহেতু আমি ওনার আরেকটা কাজ নিয়ে বলতে চাই। সেটা হচ্ছে 2008 সালে ডক্টর আবুল বারাকাত প্রকাশ করেন ঐতিহাসিক গবেষণা ডেপ্রিভেশন অফ হিন্দু মাইনরিটি ইন বাংলাদেশ লিভিং উইথ ভেস্টেড প্রপার্টি, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বঞ্চনা, অর্পিত সম্পত্তির সাথে বসবাস। সেখানে তিনি কি দেখিয়েছেন, আমি তো আসলে পুরো পুরো গবেষণাটা বলতে পারবো না। আমি জাস্ট এটার মূল ব্যাপারগুলো, মূল যে কথাগুলো উনি বলতে চেয়েছেন, মূল যে গবেষণাটার মূল যে সুর, সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই। তিনি বলেছেন অর্পিত সম্পত্তি আইন ছিল একটি রাষ্ট্রীয় বৈষম্যের কাঠামো, যার মাধ্যমে প্রায় 75,000 হিন্দু পরিবার হারিয়েছে তাদের ভিটেমাটি, শিকড় এবং তাদের ইতিহাস। প্রায় 16 লক্ষ একর জমি, এটা কেবল জমি নয়, এটা মানুষের অস্তিত্ব, হিন্দুদের জমি, সেটা বেদখল হয়ে গেছে। তিনি বলেন এটি কোনো অর্পণ নয়, এটি রাষ্ট্রীয় দস্যুতা। মানে অর্পিত সম্পত্তি বলি তো, উনি বলেছেন যে এটা অর্পণ নয়, এটা একটি রাষ্ট্রীয় দস্যুতা। তিনি কেবল পরিসংখ্যানে উপস্থাপনা করেননি, তিনি গিয়েছেন সেই শূন্য ঘরটিতেই। তো উনি শুধু তথ্য উপাত্ত দিয়ে বলেছেন ব্যাপারটা তাই না, উনি সরেজমিনেও দেখার জন্য সেই ঘরটাতে গিয়েছেন, সেই হিন্দু ঘরটাতে গিয়েছেন, যেখানে এক বৃদ্ধ বলেছিলেন স্বামী মরেছে ঠিক ছিল, কিন্তু আমার ভিটাটা তো ছিল, এখন সেটাও নেই। বন্ধুরা, এই যে একটা লুটপাট, শোষণ, দুর্বলের উপরে সবলের অত্যাচার, এটা কি কখনো বন্ধ হবে না? আর যে মানুষগুলো এর বিরুদ্ধে কথা বলবে, দুর্বলের পাশে দাঁড়াবে, তাদের নিপীড়ন কেউ কখনো বন্ধ হবে না? বন্ধুরা, ভূমি লুট ও শ্রেণী শোষণের রাজনৈতিক, অর্থনৈতিক এই বিষয়টা উনি অনেক আগেই তুলে ধরেছিলেন। 2001 সালে তিনি প্রকাশ করেন আরেকটি গুরুত্বপূর্ণ গবেষণা, পলিটিক্যাল ইকোনমি অফ ল্যান্ড গ্র্যাবিং ইন বাংলাদেশ। এখানে তিনি দেখিয়েছেন কি করে ভূমি লুট হয়ে উঠেছে রাষ্ট্রীয় কৌশল এবং রাজনৈতিক ও আমলাতান্ত্রিক শ্রেণীর ক্ষমতার উৎস। 2014 সালে তিনি রাজনৈতিক বঞ্চনার অর্থনীতি বলে আরেকটা গবেষণা করেন। সেখানে তিনি বলেন বাংলাদেশের গরিব মানুষ বেঁচে আছে রাজনৈতিক কারণে, আর ধনীরা বেঁচে আছে রাজনৈতিক সুবিধায়। আপনি পার্থক্যটা বোঝেন? গরিবরা বেঁচে আছে রাজনৈতিক কারণে, আর ধনীরা বেঁচে আছে রাজনৈতিক সুবিধায়। দারিদ্র্য কোনো প্রাকৃতিক ব্যাপার নয়, এটা রাষ্ট্রীয় বৈষম্যের ফল। এটা এটা প্রকৃতি এসে আমাদেরকে, ঝড় হলো, ঝঞ্ঝা হলো, আমরা দরিদ্র হয়ে গেলাম, ব্যাপারটা তা না। এটা একটা রাষ্ট্রে যে বৈষম্য করে রেখেছে, ধনী গরিবের বৈষম্য, তার ফল হচ্ছে আমাদের এই দারিদ্রতা। বন্ধুরা, আজকের বাংলাদেশ ও ডক্টর আবুল বারাকাতের সতর্কতার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা যখন দেখি যে শিক্ষা ব্যবস্থায় বেসরকারীকরণের ধ্বংসের মুখে, দেখেন এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো হলো, আমরা জুলাই আগস্ট আজকের বাংলাদেশ, আমরা কিন্তু তাকালে বুঝতে পারি আসলে শিক্ষা ব্যবস্থার অবস্থাটা কোথায় গেল। ব্যাংকিং খাতে লুটপাট হলো,
ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেল। এখন যে ব্যাংকগুলোর কি অবস্থা! ব্যাংকগুলো কারা চালাচ্ছে? ব্যাংকের মালিকানা কিভাবে বদল হয়ে যাচ্ছে? ব্যাংকগুলোর পিছনে কারা আছে? তারপরে দেখেন সংবিধানের মৌলিক চেতনাটা যে হারিয়ে গেল, আমাদের যে মূল চার নীতি, মৌলিকভাবে আমরা যে মুক্তিযুদ্ধ করেছি, একাত্তর, আমাদের স্বাধীনতা, আমাদের একটা নতুন রাষ্ট্র, আমাদের যে চেতনা, চেতনা বললে অনেকে এখন দেখি একটু খুব কৌতুকের মতো করে। চেতনা কি কৌতুক? না। পৃথিবীর কোনো জাতি নিজের রাষ্ট্রের বিরুদ্ধে যায় না। রাষ্ট্রের বিরুদ্ধে যাওয়াটা এটা অপরাধ। নিজের বিবেকের কাছেই বা আমি কিভাবে, আমি কি আমার ঘরের বিরুদ্ধে যাই? আমি কি আমার বাবার বিরুদ্ধে, মার বিরুদ্ধে যাই? যাই না তো। আমার রাষ্ট্র তো তাই, আমার দেশ তো তাই। ডক্টর আবুল বারাকাত এগুলো আগেই বলেছেন আর কি। মানে উনি বারবার বারবার আমাদেরকে, অনেকভাবে উনি আমাদেরকে বলার চেষ্টা করেছেন যে আসলে বাংলাদেশে হচ্ছেটা কি, বাংলাদেশে উগ্র ধর্মীয় মৌলবাদ, বাংলাদেশে ধর্মের নামে বৈষম্য, বাংলাদেশে আসলে আমরা আমরা এখন যে অবস্থাটাতে আছি সেটা আসলে আমরা খুবই ভুল পথে আছি। উনি বারবার বারবার এটা বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে আমাদের মাঝখানে এটা তুলে ধরার চেষ্টা করেছেন। ডক্টর আবুল বারাকাত হচ্ছেন আমাদের সামনে একটা আয়না। আমরা সে আয়নায় রাষ্ট্রের দুর্নীতি, বৈষম্য এবং সাম্প্রদায়িকতা দেখছি। আমরা কি সাহস করে সে আয়নার দিকে তাকাতে পারি? আমরা কি তাকাই? আমরা আসলে তাকাই না। আমরা ভয় পাই। আমরা ভয় পাই না। আমরা আমরা চিন্তা করি যে আমরা কি দেখব? আমরা কি ওই আয়নায় নিজেকেই দেখব? আমরা অনেক কিছুই ভাবি। আর আমরা যদি সত্যি এই ভয় পাওয়াটাকে জয় করতে না পারি, আমরা যদি চিন্তা না করি রাষ্ট্রটা আমাদের, তাহলে তো রাষ্ট্র আসলে আমাদের হবে না। আমাদের হাতছাড়া যে হয়ে গেছে, হাতছাড়াই হয়ে যাবে। আমি ডাক্তার আবুল বারাকাতের কিছু কাজের কথা আপনাদেরকে বললাম। আসলে ওনার এত এত কাজ, এগুলো বলে শেষ করা যাবে না। কিছু একটা কাজ আমি ছোট ছোট করে বলার চেষ্টা করেছি। আমি শুধু এতটুকুন বলতে চাই, আমি যতদূর জানি যে গত গত আওয়ামী লীগ সরকারের সময় ডক্টর আবুল বারাকাতের সাথে একটা পর্যায়ে গিয়ে আওয়ামী লীগ সরকারের তুমুল বিরোধিতা শুরু হয়। এবং তখনও ওনার নামে মামলা হয়, ওনার নামে, উনি সরকারের পছন্দের মানুষের তালিকায় ছিলেন না। তাহলে আজকের দিনে ওনাকে যে গ্রেফতার করা হলো, ওনাকে তো গ্রেফতার করার কথা না। এখন যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে হয় তারা আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটি করে, অথবা তারা স্বৈরাচারের দোসর। তাহলে কোনো কোনো ক্যাটাগরিতেই তো আপনি ডক্টর আবুল বারাকাতকে ফেলতে পারবেন না। তিনি না করতেন আওয়ামী লীগ, না তিনি স্বৈরাচারের দোসর। তাহলে তাকে গ্রেফতার করা হলো কেন? অনেক বুদ্ধিজীবী, শিক্ষক, চিন্তক, কবি, সাহিত্যিক, প্রবন্ধক, গবেষক কিন্তু আছেন সমাজে। এখনো এখনো অর্থনীতিবিদ আছেন। তাহলে ডক্টর আবুল বারাকাত কেন? ডক্টর আবুল বারাকাতকে গ্রেফতার করা হলো কারণ ডক্টর আবুল বারাকাত সমাজের আয়না ছিলেন। তিনি মৌলবাদ নিয়ে কথা বলেছেন, তিনি মৌলবাদ নিয়ে তার বই আছে। তিনি সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা বলেছেন। তিনি ধনী গরিব বৈষম্য নিয়ে কথা বলেছেন। তিনি মুক্তিযুদ্ধের কথা বলেছেন। তিনি একজন খাঁটি মুক্তিযোদ্ধা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলেছেন। এই মানুষগুলোকে বেছে বেছে কারাবন্দী করা হচ্ছে। আমরা শুনতে পাচ্ছি নানা ধরনের জল্পনা কল্পনা এবং পরিস্থিতিও আমরা দেখতে পাচ্ছি, যে আমরা শুনতে পাচ্ছি যে আম, যাদেরকে অনেক রাজবন্দী এক সময় বলতাম রাজনৈতিক কারণে, আপনি বিভিন্ন, যারা সবাই মুক্তিযোদ্ধা, তারা এখন কারাগারে, তাদেরকে জেলবন্দি করা হয়েছে, তাদের বিচার করা হবে, তাদের শাস্তি দেওয়া হবে সর্বোচ্চ শাস্তি। কারা করছে এসব? পিছনে কারা আছে? ডক্টর ইউনূস আসলে কাদের প্রতিনিধিত্ব করছেন?
গত দুদিন যাবৎ দেখলাম যে এখন তারা বিএনপি নিয়ে, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবিকে পদদলিত করছে, বিএনপির বাড়িঘরে আগুন লাগাচ্ছে, অফিস আদালতে আগুন লাগাচ্ছে। বিএনপির একজন একজন ব্যবসায়ী মানুষটাকে পাথর পাথর দিয়ে মেরে ফেললো, পাথর চাপা দিয়ে। এ দৃশ্য দেখা যায় না। আমাদের সন্তানরা তাদের আহ, ফোনে এই দৃশ্য দেখছে। তাদের মনস্তত্ত্বে কি পরিমাণ ছাপ পড়ছে আমরা বুঝতে পারছি, আমরা অভিভাবকরা বুঝতে পারছি। এই যে সমাজের যারা যারা সমাজের আয়না, সমাজের চিন্তক, সমাজের জন্য ভাবেন, আমাদের জন্য ভাবেন, বাংলাদেশটাকে এই পর্যন্ত নিয়ে এলেন, এই মানুষগুলোকে কারাবন্দী করার উদ্দেশ্যকে আজকে এতগুলো মাস যাবৎ শাহরিয়ার কবির একজন মানবাধিকার কর্মী, পৃথিবী বিখ্যাত একজন মানবাধিকার কর্মী, তিনি জেলে পড়ে আছেন। কেন আছেন? তার কি অপরাধ? বিনা অপরাধে ডক্টর ইউনূস চাইছেনটা কি? আমরা কি বুঝতে পারি? আমরা কি একত্রিত হওয়া এখন উচিত নয়? বাংলাদেশের মেজরিটি তো এখনো আমরাই। যেসব আমাদের সন্তানেরা ভুল পথে গেছে, আমরা কি তাদেরকে ফেরাতে পারি না? আমি মনে করি, আজকে ডক্টর আবুল বারাকাতের কথা বললাম কারণ উনি গ্রেফতার হলেন। কেন হলেন, কি হলেন, এটা আমি একটু জাস্ট আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম। কিন্তু আমি বলবো আমাদের ঐক্যবদ্ধ হতেই হবে। তারা আওয়ামী লীগকে সরিয়েছে, এখন তারা বিএনপিকে ধরছে, তারপরে তারা মাঝখানে তো শিক্ষক, প্রগতিশীল, মুক্তিযোদ্ধা তারা স্লোগান দেয়। আহ, মুক্তিযোদ্ধাকে খারিজ করে দিতে হবে, মুক্তিযুদ্ধের কথা বলা যাবে না, মুক্তিযুদ্ধ বাতিল। তারা আমাদের অস্তিত্ব ধরে টান দিচ্ছে। কাদের অস্তিত্ব? বাংলাদেশে এখনো 90%, 95% তো মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। আজকে আপনি চিন্তা করুন তো, আমাকে একজন বলছিলেন যে আপা, জুলাইয়ের, অগাস্টের, মানে 3-4 তারিখেও অনেক ঝামেলা হচ্ছিল, অনেক আন্দোলন সংগ্রাম, তারপরেও ঘুমাতে পারছিলাম। এখন তো ঘুমাতে পারি না, ভয় লাগে। মেয়েটা স্কুলে গেলে খুব ভয় লাগে কখন বাসায় ফিরবে। তরুণ ছেলেটা বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলে ভয় লাগে। বাচ্চাগুলোকে বিদেশে, আরেকজন বলছিলেন বিদেশের 2টা দেশের ভিসা চেয়েছে, ভিসা দেয়নি। একজন পর্যটক ব্লগার, সে একটা ছোট দেশগুলো ভিসা দিচ্ছে না, সে একটা দেশে ভিসা চেয়েছিল, ভিসা দেয়নি। আমাদের রাষ্ট্রটা তো এরকম ছিল না। আমি বিদেশে থাকি। এ আমি তো জুলাইয়ের আগে মাথা উঁচু করে আমরা বাংলাদেশের মানুষ, আমি বাংলাদেশের মানুষ। সেই বাংলাদেশ 11 মাসে ডক্টর ইউনূস কোথায় নিয়ে গেলেন? চলুন আমরা ভাবি, এ দেশটা আমাদের, এ দেশটা তো আমরা পরাজিত শক্তির হাতে দিব না। এই এই পরাজিত শক্তির হাতে দেওয়ার জন্য আমরা এত সংগ্রাম, এত রক্তক্ষয়, এত কষ্ট, এত বিগ্রহ করে এত দূর আসিনি। আমি শুধু এতটুকুনি বলবো, চলুন আমরা সবাই একতাবদ্ধ হই। আর আমি শিক্ষক, অর্থনীতিবিদ এবং সমাজের যারা এলিট শ্রেণীতে আছেন তাদেরকে একটু বলবো, আপনারা ডক্টর আবুল বারাকাতের জন্য আওয়াজ তুলুন। তার জন্য তার তার গ্রেফতারের প্রতিবাদ করুন, তার নিঃশর্ত মুক্তি চান। আমিও চাই। আপনারা ভালো থাকবেন। আমি আবারও কথা বলবো। কথা বলার তো বিষয়ের শেষ নেই, অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।